আজকের ভিডিওটা মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান এবং ভারতীয় ফুটবলের যে কোনো ক্লাবের সমর্থক হোক, ভারতীয় ন্যাশনাল টিমের ফুটবলের সমর্থক হোক, ফুটবলেরই যদি সমর্থক হয় ভারতবর্ষে থেকে, তার জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। মোহনবাগানের দল বদলের ভবিষ্যৎও নির্ভর করতে চলেছে আইএসএল এর কিছু ডিসিশনের ওপর। সব কিছু নিয়ে আলোচনা করে নেব আজকের এই ভিডিওতে। প্রথমেই বলি, ভিডিওটা কিন্তু একটু ধৈর্য ধরে দেখতে হবে। আর যারা শুধুমাত্র দল বদল নিয়ে মরশুমি সমর্থক, ওই যতদিন আইএসএল হয় একটু নাচানাচি করলাম, কে জিতলো কে হারলো ঠিক আছে, বা মোহনবাগান সমর্থক হয়ে গেলাম, মোহনবাগানকে সমর্থন করলাম, তারপরে শেষ হয়ে গেল আবার আইপিএলে চলে গেলাম, তাদের জন্য নয়। তাদেরকে আগেই বলছি এই ভিডিওটা স্কিপ করে যান, এটা আপনাদের জন্য নয়। ভিডিও শুরুতে আমাদের শুরু করতে হবে অনেকটা পেছন থেকে। 2010 সাল যখন আইএসএল শুরু হওয়ার প্রচেষ্টা চলছে, সেই সময় এফএসডিএল এবং এআইএফএফ দুজনের মধ্যে একটা চুক্তিপত্র সাইন হয়। এটার ডিউরেশন ছিল 15 বছর এবং সেই চুক্তি অনুযায়ী যেটা ছিল যে আমাদের যে আইএসএল বলে যে টুর্নামেন্টটা হতে চলেছে সেটা তখন কর্পোরেট লিগ ছিল, এটা বুঝতে হবে। তার কমার্শিয়ালাইজেশন বা বাকি সমস্ত দায়িত্ব এফএসডিএল গ্রহণ করছে, তার লাভের অংশ এফএসডিএল নেবে এবং তার বদলে এফএসডিএল এআইএফএফকে বছরে 50 কোটি টাকা করে দেবে, যেটা আপনারা অনেকেই জানেন। প্রথমে বুঝতে হবে তখন আইএসএল একটা কর্পোরেট লিগ ছিল, দেশের 1 নম্বর টুর্নামেন্ট বা ফার্স্ট টায়ার লিগ ছিল না। ফলে এই লিগের নিয়ম কানুন বা যে কোনো ধরনের পরিবর্তন বা যা কিছু সব কিছুই ছিল এফএসডিএল এর হাতে। তারাই নির্ধারণ করতো এই আইএসএল এর ভবিষ্যৎ এবং এআইএফএফ এর সঙ্গে আলোচনা করে নিয়েই সেটা করতো। এআইএফএফকে না জানিয়ে কিছু বা দুম করে কোনো ডিসিশন নিয়ে নিত, এরকম ব্যাপারটা নয়। এরপর কালক্রমে অনেক জল গড়ালো, অনেক কিছু হলো, মানে আইএসএল টুর্নামেন্ট হচ্ছে, কেউ জিতছে হারছে, অমুক তুসুক সব কিছু হচ্ছে। এরপরে 2021 সালে একটা পরিবর্তন এলো এবং আমরা সকলে জানতে পারলাম যে আই লিগের থেকে আইএসএলকে দেশের 1 নম্বর টুর্নামেন্ট হিসেবে ঘোষণা করা হলো। এইখানে একটা টুইস্ট আছে। যতক্ষণ পর্যন্ত আপনি একটা কর্পোরেট লিগ ছিলেন, দেশের 1 নম্বর টুর্নামেন্ট ছিলেন না, তখন পর্যন্ত আপনাকে কিন্তু এএফসির অন্তর্গত হতে হতো না। কিন্তু যেই মুহূর্তে আপনি দেশের 1 নম্বর টুর্নামেন্ট হলেন, তখন কিন্তু এএফসির কিছু গাইডলাইন্স আছে বা কিছু নির্দেশ আছে, সেগুলোর মধ্যে থেকেই আপনাকে টুর্নামেন্টটা পরিচালনা করতে হবে বা ফিউচার পরিকল্পনা করতে হবে। কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়েও ব্যাপারটা এরকম ছিল যে এফএসডিএল কিন্তু এএফসির গাইডলাইন সব কিছু মানার জন্য তৈরি ছিল না। এআইএফএফ কিছুটা জোর করেই বলতে পারেন, বা যেহেতু 1 নম্বর টুর্নামেন্ট হচ্ছে এএফসির গাইডলাইন মানতেই হবে, এই রকম কিছু কারণ দেখিয়ে আইএসএলকে 1 নম্বর লিগ করার সাথে সাথে এএফসির গাইডলাইন মানার জন্য কিছুটা এফএসডিএলকে রাজি করালো এবং সেই অনুযায়ী পাঞ্জাব এফসি এবং মোহামেডান পরপর 2 বছর প্রমোট হয়ে আই লিগ থেকে আইএসএলে এলো। এবার যদি চলে আসি বর্তমানে, আপনারা অনেকেই জেনেছেন যে নতুন ফরম্যাটে যে চূড়ান্ত খসড়াটা বা নতুন খসড়াটা এফএসডিএল পাঠিয়েছে, তাতে বলা হয়েছে এরপর থেকে আইএসএল এর যা লাভ ক্ষতি হবে তার 14% শেয়ার এআইএফএফকে বহন করতে হবে। লাভ হলে লাভ এবং ক্ষতি হলে ক্ষতি। এটা যেমন একটা পার্ট, সেরকম আরও একটা পার্ট আছে, সেটাও প্রকাশিত হয়েছে। সেটা হচ্ছে এফএসডিএল চাইছে আগামী 10 বছর কোনো রকম অবনমন বা কোনো রকম প্রমোশন আই লিগ থেকে উঠে যে আইএসএলে আসে সেটা হবে না। এবার আরও একটা বিষয় বলে রাখি যে এই মুহূর্তে এআইএফএফ এর কোনো কমিটি নেই যারা এই বিষয়ে ডিসিশন নিতে পারে। কোর্টের অর্ডারে সেটা আটকে আছে। কোর্ট 14ই জুলাই একটা ডিসিশন দেবে বা আমাদের একটা নতুন মানে কনস্টিটিউশন তৈরি হবে ফুটবলের ক্ষেত্রে। সেই কনস্টিটিউশনের ওপর সিলমোহর যদি সুপ্রিম কোর্ট দেয়, তাহলে সেই নিয়ম মেনে, আইন মেনে একটা ইলেকশন হবে এবং সেই ইলেকশনের মাধ্যমে নতুন কমিটি সিলেক্ট হবে এবং সেই কমিটির হাতে ক্ষমতা থাকবে। তারা এফএসডিএল এর সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করতে পারবে, তার আগে পর্যন্ত কেউ পারবে না। আবার এই ডিসিশনের মধ্যে কিছুটা কল্যাণ চৌবের এআইএফএফ প্রেসিডেন্ট পদে থাকার ভবিষ্যৎও নির্ভর করে আছে, কারণ এখানে একটা ক্লজও রয়েছে যে এআইএফএফ প্রেসিডেন্ট পদে থাকতে গেলে তাকে তার বিভিন্ন রাজ্যের বা যে কোনো রাজ্যের কোনো ক্রীড়া কমিটিতে বা তাদের যে স্পোর্টস ডিপার্টমেন্ট তার সঙ্গে যুক্ত থাকতে হবে বা সেখানে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে, যেটা কল্যাণ চৌবে বাবুর নেই। যাকে সেটা আমাদের বিষয় নয়, কল্যাণবাবুর কি হলো না হলো সেটা আমাদের ভাবার বিষয় নয়। কিন্তু সমস্যা যেখানে 14ই জুলাই ডিসিশন দেওয়ার পর
সুপ্রিম কোর্ট যদি 14 জুলাই ডিসিশন দেয় ফাইনাল, তাহলে তারপর একটা ইলেকশন হবে, মানে একটা কমিটি গঠন হবে, এআইএফএফ এর নতুন কমিটি কাজে যোগ দেবে, তারপর এফএসডিএল এর সঙ্গে এটা নিয়ে আলোচনা হবে, আলোচনায় এই পক্ষ কিছু চেঞ্জ করতে বলবে, ওই পক্ষ কিছু চেঞ্জ করতে বলবে, এসব মিলে একটা ফাইনাল ডিসিশনে আসা হবে এবং তারপরে চুক্তি সাইন হবে এবং তারপরে আইএসএল শুরু হবে। ফলে 14ই সেপ্টেম্বর যে কথাটা আপনারা বলছেন, সেইখানে আইএসএল শুরু হওয়ার সম্ভাবনা এখন কিন্তু খুবই কম। হয়তো টুর্নামেন্ট নভেম্বর পর্যন্ত পিছিয়েও যেতে পারে। তো সেটাও চিন্তার বিষয় নয়, সেপ্টেম্বরের জায়গায় যদি নভেম্বরেও আইএসএল হয়, একইভাবে হয়, তাহলেও কোনো প্রবলেমের বিষয় নয়। সমর্থকদের 2 মাস এক্সট্রা ওয়েট করতে হবে, সেটা বড় বিষয় নয়। কিন্তু বড় বিষয়টা হচ্ছে এইখানে এআইএফএফ এবং এএফসির মধ্যে যে কথাবার্তা হয়েছিল, তারা কিছু রোডম্যাপ দিয়েছিল, সেই রোডম্যাপ অনুযায়ী তারা এই 22-23 সাল থেকে বা 21-22 সাল থেকে আস্তে আস্তে প্রমোশন চালু করবে। আই লিগ থেকে যারা চ্যাম্পিয়ন হবে তারা আইএসএলে আসবে এবং আইএসএল থেকে একটা টিম অবনমন হয়ে আবার আই লিগে ফিরে যাবে, যেটা 2024 সালের মধ্যে চালু করার কথা ছিল, যেটা হয়নি। এবার সমস্যা হচ্ছে এফএসডিএল যে চূড়ান্ত খসড়াটা, চূড়ান্ত বলবো না, নতুন যে খসড়াটা দিয়েছে সেই অনুযায়ী যদি এআইএফএফ এগোয় বা তাতে যদি রাজি হয়ে যায়, চুক্তি সাইন করে, তাহলে আমাদের আইএসএল সেটা সেপ্টেম্বরের জায়গায় অক্টোবর বা সেপ্টেম্বরেও শুরু হয়ে যেতে পারে। কিন্তু সমস্যা কোথায়? তারা বলছে 10 বছর কোনো অবনমন থাকবে না, কোনো নতুন অ্যাডিশন থাকবে না। এবার চলে আসি কেন অবনমন থাকবে না বলছে, কেন নতুন ক্লাব অ্যাডিশন করা যাবে না বলছে এফএসডিএল। এফএসডিএল এর বক্তব্য খুবই পরিষ্কার যে এর থেকে বেশি টিম হলে অনেক বেশি ম্যাচ হবে এবং অনেক বেশি ম্যাচ হলে সেই টেলিকাস্টের খরচ তারা বহন করতে পারবে না। আর কেন অবনমন করবে না? অবনমন এই কারণে করবে না, বেশ কিছু ক্লাব আছে তারা আইএসএলে খেলার জন্যই টাকা ইনভেস্ট করে বা লোকসান বহন করে খেলছে, তারা অবনমন হয়ে আই লিগে গেলে তারা সেই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে রাজি নয়। এবং বেশ কিছু ক্লাব তারা লোকসান হওয়া সত্ত্বেও আইএসএলটা এনজয় করছে, সেটাকে একটা এনজয়মেন্ট বা এন্টারটেনমেন্ট হিসেবে তারা দেখছে, তাই জন্য তারা এখানে টাকা ইনভেস্ট করছে, কিন্তু লোকসানও তারা বহন করে চলেছে। এবার এফএসডিএল যে যুক্তি দিচ্ছে, ঠিক আছে, যুক্তিযুক্ত, কিন্তু সেই যুক্তি অনুযায়ী যদি আমরা এগোই, তাহলে আমার কাছে একটা প্রশ্ন, এই বিষয়টা আমি সঠিকভাবে জানি না, কারণ এএফসির গাইডলাইন সেখানে মানা হবে না। তাহলে কি আইএসএল দেশের 1 নম্বর টুর্নামেন্ট থাকবে? সেখান থেকে কি এএফসি কাপের স্লট থাকবে? এই প্রশ্নগুলো কিন্তু আমার কাছে একটা প্রশ্ন হয়েই দাঁড়িয়ে রয়েছে, কারণ এই বিষয়টা সম্পর্কে আমি কিছু জানতে পারিনি। আর যদি আইএসএল দেশের 1 নম্বর টুর্নামেন্ট না থাকে, তাহলে অটোমেটিক্যালি আই লিগ হয়ে যাবে দেশের 1 নম্বর টুর্নামেন্ট। তখন কি মোহনবাগান, ইস্টবেঙ্গলের মতো দল বা ক্লাব তারা কি এই আইএসএলে পার্টিসিপেট করবে? আই লিগ না খেলে, দেশের 1 নম্বর টুর্নামেন্ট না খেলে শুধুমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগ খেলবে? এছাড়াও আরও একটা সমস্যা রয়েছে, এফএসডিএল বলছে 12টার বেশি টিম নিয়ে টুর্নামেন্ট তারা করতে পারবে না, তাহলে তারা টেলিকাস্টের খরচ সামলাতে পারবে না। এবার প্রশ্ন হচ্ছে, এএফসির গাইডলাইন অনুযায়ী কিন্তু একটা টিমকে এএফসির কোনো টুর্নামেন্ট খেলতে গেলে তাকে তার লোকাল লিগে অন্তত 30টা ম্যাচ খেলতে হয়, এরকম একটা গাইডলাইন ছিল এএফসির। তো সেই হিসেবে আপনার 16টা টিম থাকলে আপনি 15টা টিমের বিরুদ্ধে খেলতে পারবেন এবং হোম অ্যাওয়ে করে আপনি 30টা ম্যাচ খেলতে পারবেন। 12টা টিম হলে কিন্তু সেটা খেলাটা মুশকিল। তো এবার চলে আসি সেকেন্ড অপশানে, যে না, এফএসডিএল এইসব শর্ত মানলো না এআইএফএফ বললো আমরা নিজেরাই লিগ করব, বা একটা কোনো লিগের নাম দিয়ে তারা একটা লিগ শুরু করলো। অথবা থার্ড অপশান যেটা হতে পারে, যেটা ওয়ার্স্ট অপশান, সেটা হচ্ছে যে এই আলোচনা বা কোনো স্থির সিদ্ধান্তে না আসতে পারার জন্য এই বছর ডিসেম্বর পর্যন্ত দেখা গেল আইএসএল শুরুই হলো না। এইখানে চলে আসছে মোহনবাগানের দল বদলের বিষয়টা। মোহনবাগান আপনারা সকলেই জানেন যে মেহতাব সিংকে চাইছে, মেহতাব সিংয়ের জন্য মুম্বাই সিটি এফসি একটা হিউজ ট্রান্সফার ফি চাইছে, যেটা মার্কেটের ভ্যালুর তুলনায় অনেকটা বেশি। তো সেই টাকা দিয়ে আগে মোহনবাগান অনেক প্লেয়ারকে তুলে এনেছে, কিন্তু এবছর কেন আনছে না? তার কারণ হচ্ছে যে আগের বছর পর্যন্ত মোহনবাগান কেন, প্রত্যেকটা ফুটবল টিমের কাছে একটা ধারণা ছিল যে আমি এত টাকা ইনভেস্ট করব, এত টাকা রিটার্ন পাবো, এখান থেকে এই টাকা আসবে, ওখান থেকে এই টাকা আসবে, আমার যদি ক্ষতিও হয় আমি মোটামুটি আন্দাজ করতে পারবো যে আমার 20 কোটি টাকা লোকসান হবে কি 30 কোটি টাকা লোকসান হবে, সেই অনুযায়ী আমি টিমটা করব। কিন্তু নতুন ফরম্যাটে, সেটা এফএসডিএল নতুন করে আইএসএল চালাক, নতুন যে শেয়ার ডিভিশন হচ্ছে সেইভাবে
টুর্নামেন্টটা চলুক বা আইআইএফএফ নিজেই টুর্নামেন্টটা চালাক, সেক্ষেত্রে কত টাকা লাভ হবে, কত টাকা ক্ষতি হতে পারে সে সম্পর্কে কোনো ধারণাই কিন্তু কোনো টিমের কাছে নেই, এমনকি মোহনবাগানের কাছেও নেই। এটা কিছুদিন না গেলে, 1-2 বছর না খেললে ভাবনাটা ক্লিয়ার হবে। তো সেইটা ক্লিয়ার হবার পর টিমগুলো বুঝতে পারবে যে আমি কত টাকা ইনভেস্ট করতে পারবো, কত টাকার লোকসান আমি ঘাড়ে নিতে পারবো। যদি দেখা যায় যে এআইএফএফ এর আন্ডারে যে টুর্নামেন্ট হচ্ছে সেখানে একটা টিম 5 কোটি 6 কোটি ম্যাক্সিমাম 10 কোটি টাকার টিম তৈরি করছে, সেখানে মোহনবাগান 50 কোটি টাকার টিম বানিয়ে লাভটা কি হবে? 10 কোটি টাকা বাজেটের যদি সব টিমগুলো হয়, সেখানে একটা ইন্ডিয়ান প্লেয়ারের জন্য 4-5 কোটি টাকা খরচ করে নিয়ে এসে লাভটা কি হবে? পুরো তো লোকসান হবে ব্যাপারটা। শুধু তাই নয়, সেই লিগ জেতার জন্য আমার এত হাই লেভেলের বিদেশি বা কারোর দরকার হবে না। বা বলতে পারেন যে আমি 4 কোটি টাকা দিয়ে ভারতীয় প্লেয়ার নিয়ে এসে ওই টুর্নামেন্ট খেলার থেকে আমার আগের বছরের যে টিম ছিল 2টো বিদেশি ডিফেন্সে খেলিয়ে আমি টুর্নামেন্ট বার করে দিতে পারবো, বা একজন বিদেশি জায়গায় দীপেন্দুকে দিয়ে খেলিয়েও টুর্নামেন্ট বার করে নিতে পারবো। এমনকি এই মুহূর্তে দাঁড়িয়ে এফসি গোয়া, চেন্নাই এফসি এরকম 4 থেকে 6টা দল আছে যারা দল গঠনে কোনো রকম অংশগ্রহণ করছে না, প্রি সিজন পোস্টপন করে দিয়েছে, ডুরান্ড কাপ খেলতে নাও পারে। ডুরান্ড কাপ যবে থেকে হওয়ার কথা ছিল, আদৌ সেই সময় হবে কিনা সেটা নিয়েও একটা বড় প্রশ্নচিহ্ন চলে আসছে। এবং এই কারণবশত এই বছর ট্রান্সফার উইন্ডোতে আপনারা 2-1টা খবর যা পাচ্ছেন মোহনবাগান ইস্টবেঙ্গল কেন্দ্রিক, বাকি কোনো ক্লাবকে নিয়ে সেরকম বড় ধরনের কোনো সই, বিদেশ থেকে বড় প্লেয়ার আসা, অমুক প্লেয়ারকে তুলে নিয়ে আসছে, এই সমস্ত কোনো কিছু শোনা যাচ্ছে না। এবং এআইএফএফ টুর্নামেন্ট করলে সেই টুর্নামেন্টটা কি হবে সেটা আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন। আমাদের এখানে আইএসএল যখন দেখানো হয় তখন কোনো প্লেয়ার 4টে ইয়েলো কার্ড খেলে সঙ্গে সঙ্গে টিভিতেই দেখিয়ে দেওয়া হয় মিসেস নেক্সট ম্যাচ। আর আই লিগ যেটা এআইএফএফ পরিচালনা করে, সেই টুর্নামেন্টে 4টে ইয়েলো কার্ড খাওয়া একটা প্লেয়ার পরের ম্যাচ পুরো খেলে ফেলে, পুরো ম্যাচটা খেলে ফেলে, কেউ জানতেও পারে না, বুঝতেও পারে না, টুর্নামেন্ট শেষ হওয়ার পর কেস হয়। মানে কোনো টিম যদি 4টের জায়গায় 6টা বিদেশিও নামিয়ে নেয়, তখন দেখবেন যে টুর্নামেন্ট শেষ হওয়ার পর প্রাইস ডিস্ট্রিবিউশনের সময় আরেকজন কেস করছে ওই ম্যাচে 4 জনের জায়গায় 6 জন বিদেশি নামিয়ে দিয়েছিল। ফলে দেখা গেল এপ্রিল মাসে মোহনবাগান চ্যাম্পিয়ন হলো, টুর্নামেন্টের সমর্থকরা এনজয় করতে পারছে না, কোর্টের কেস দাঁড়িয়ে আছে। সেই কেসের রেজাল্ট আসবে আগস্ট মাসে, সেপ্টেম্বর মাসে, তারপরে লিগ উদযাপন হবে, তারপরে মানে যাত্রা বেরোবে, আমাদের যেটা হয় আর কি, পদযাত্রা হবে, এই হবে ওই হবে, অনুষ্ঠান হবে, সেলিব্রেশন হবে সেপ্টেম্বর মাসে গিয়ে। তো এক কথায় বললে আর ভিডিওটা আমি বড় করতে চাইছি না, তাই এক কথায় চলে আসছি যে এখন যা সিচুয়েশান, ভারতীয় ফুটবল বলুন, মোহনবাগান বলুন, ইস্টবেঙ্গল বলুন, সমস্ত ভারতীয় ফুটবলের ক্লাবের ভবিষ্যৎ একটা অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। এবং আইএসএল বা এআইএফএফ এর সঙ্গে এফএসডিএল এর চুক্তি ফাইনালে কোথায় গেল, কি ডিসিশন হলো, সেটা যতক্ষণ না জানা যাচ্ছে ততক্ষণ কোনো কিছুরই কোনো নিশ্চয়তা নেই। তা সে দল বদলই হোক বা প্রিসিজনই হোক। তবে হ্যাঁ, মোহনবাগান হয়তো প্রিসিজন শুরু করে দেবে, কারণ মোহনবাগানকে এএফসি খেলতে হবে, অথচ এফসি গোয়াকেও এএফসি খেলতে হবে, কিন্তু এফসি গোয়া এখনো পর্যন্ত সেইভাবে কোনো ডিসিশন নিতে পারেনি কবে থেকে প্রিসিজন শুরু হবে, কবে থেকে কি হবে, কি দল বদল হবে, কোনো ডিসিশনই এখনো এগোয়নি। আর এ বিষয়ে কোনো সিদ্ধান্ত, কোনো কিছু একটা পদক্ষেপও এগোতে পারবে 14ই জুলাইয়ের পর। মানে মাঝখানের এই কটা দিন পুরো বলতে পারেন থমকে দাঁড়িয়ে আছে, এরপরে একটা কিছু আমরা জানতে পারবো যে কোন দিকে এগোচ্ছে। তাই সিচুয়েশনটা ভীষণই ভয়ঙ্কর প্রত্যেকটা ফুটবল সমর্থকের জন্য, ভারতীয় ফুটবলের। তো এর বেশি কিছু বলার নেই এই ভিডিওতে, এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।